প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি ঈশ্বরচন্দ্র রায়, সকল পরীক্ষণ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকে নবম শ্রেণীর বিষয় পদার্থবিজ্ঞান অধ্যায় 4, ঠিক আছে, এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা, তোমরা সবাই জানো যে আমাদের চতুর্থ অধ্যায়ের যে শিরোনাম সেটা হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। ঠিক আছে, আমি তোমাদেরকে এই বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে, তাহলে শুরুতেই আমরা আসি কাজ। তাহলে কাজ কি জিনিস সে বিষয়ে আলোচনা করব। কাজ, আমরা ব্যবহারিক বাস্তবিক জীবনে কোনো কিছু করাকেই কাজ বলতে পারি। ঠিক আছে, যেমন আমি মাটি কাটছি, এটা আমার একটা কাজ। আমি ভাত খাচ্ছি, এটা আমার কাজ। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ একটি অন্য বিষয়ে কথা বলবে, সুনির্দিষ্ট বিষয়ে কথা বলবে যে কাজ কাকে বলে। ঠিক আছে, আমরা এখন বুঝবো যে আসলে কাজ কি জিনিস। ঠিক আছে, কাজ। প্রিয় স্টুডেন্ট, তোমাদের আমি লিখেছি বল প্রয়োগে বস্তুর স্মরণ ঘটলে। যদি কোনো বস্তুতে আমরা বল প্রয়োগ করি এবং বলের কারণে বস্তু যদি স্মরণ ঘটে, সরে যায়, নির্দিষ্ট দিকে দূরত্ব অতিক্রম করে, তাহলে বল ও স্মরণের গুণফলকে কাজ বলে। বল প্রয়োগ করতে হবে এবং বস্তুর স্মরণ ঘটতে হবে। যদি বল প্রয়োগ করে কোনো বস্তুর স্মরণ ঘটে, তাহলে আমাদের কাজ সমান হবে বল গুণন স্মরণ। ঠিক আছে, এখন যদি কাজকে আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করি, তাহলে বল হচ্ছে এফ আর স্মরণ হচ্ছে এস। ডাব্লু সমান এফ এস। তাহলে আমাদের কাজ কি? কাজ সমান হচ্ছে বল গুণন স্মরণ। আচ্ছা, তাহলে আমি যদি কোনো বস্তুতে বল প্রয়োগ করি, স্মরণ না ঘটে, তাহলে কি কাজ হবে? হবে না। এই এই বোর্ডটায় আমি বল প্রয়োগ করেছি, ঠিক আছে, বল প্রয়োগ করে বস্তুটা স্মরণ ঘটেনি, তাহলে আমার এখানে কোনো কাজ হবে না। তাহলে করতে হবে কি? বল প্রয়োগ করতে হবে এবং বল প্রয়োগে বস্তুর স্মরণ ঘটতে হবে। তাহলে বল গুণন স্মরণকে আমরা কাজ বলতে পারি। তাহলে কাজ সমান বল গুণন স্মরণ। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমরা একক বের করতে চাই, তাহলে কাজ ডাব্লু সমান এফ এস। তাহলে এফ মানে বল, বলের একক কি? নিউটন, স্মরণের একক মিটার। তাহলে আমার কাজের একক হলো কি? নিউটন মিটার। ঠিক আছে, এই নিউটন মিটারকে আমরা যে জুল হিসেবে প্রকাশ করতে পারি, উচ্চারণ দিয়েছি জুল। ঠিক আছে, যেটা বড় হাতের অক্ষরে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কাজের একক কি হচ্ছে? কাজের একক জুল। এখন এফ সমান কি? আবার দেখো দেখি, এফ সমান এম এ। গত অধ্যায়ে পড়েছি আমরা। তাহলে এফ সমান এম এ আর এস। তাহলে এম এর একক কি? ভর। এমটা হচ্ছে ভর, ভরের একক কেজি। এ এ মানে কি? ত্বরণ, ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। আর স্মরণের একক মিটার। তাহলে আমি যদি যাই কেজি মিটার, মিটার মানে কি? মিটার স্কয়ার আর পার সেকেন্ড স্কয়ার। তাহলে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, এটা সমানও জুল লিখতে হবে। তাহলে কাজের একক জুলকে আমি এভাবে বলতে পারবো, জুল সমান নিউটন মিটার হতে পারে, আবার কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ারও হতে পারে। ঠিক আছে, এখন দেখো, যদি আমরা মাত্রা বের করতে চাই, কাজে যদি মাত্রা বের করতে চাই, ডাব্লু সমান কি হবে? এম এল স্কয়ার পার টি স্কয়ার। তোমরা জানো এখানে এটা দেখো হচ্ছে এম, মাত্রা হচ্ছে বড় হাতের এম, এটার মাত্রা কি? এল পার টি স্কয়ার, আর এটা হচ্ছে এল। তাহলে এল স্কয়ার পার টি স্কয়ার। তাহলে কাজের মাত্রা সমীকরণ হচ্ছে এম এল স্কয়ার পার টি স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম এক নম্বর হচ্ছে কাজ কাকে বলে, বল ও স্মরণের গুণফলকে কাজ বলে যদি বল প্রয়োগে বস্তুর স্মরণ ঘটে। আর একক হচ্ছে জুল, কাজের একক জুল, মাত্রা হচ্ছে এম এল স্কয়ার পার টি স্কয়ার। এখন কাজকে আমরা আর অন্য ভাবে সংজ্ঞায়িত করতে পারবো, এবং তোমরা বড় ক্লাসে পড়বা, এইচএসসিতে গিয়ে পড়বা যে কাজের একটি সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা হচ্ছে, এখন আমি সেটা দেব। ঠিক আছে, তাহলে কাজের অন্য আরেকটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব আমি, এবং প্রকৃতপক্ষে আমরা কাজকে এভাবেই সংজ্ঞায়িত করব। বল প্রয়োগে বস্তুর স্মরণ ঘটলে, আগেও বলেছি, বল ও স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। ঠিক আছে, যদি কোনো বস্তুকে আমি বল প্রয়োগ করি এবং বস্তুটার স্মরণ ঘটে, তাহলে বল ও
সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। উপাংশ কি জিনিস সেটা আমরা একটু পরে বলতেছি। তাহলে ধরে নেই একটা বস্তুকে একটা বস্তু দেখানোর চেষ্টা করেছি, বস্তুকে এফ বল প্রয়োগ করেছি। কোন বরাবর? এফ বলটা প্রয়োগ করেছি এ বি বরাবর। কিন্তু বস্তুটি এ বি বরাবর না গিয়ে এবি বরাবরের সঙ্গে বলের দিকের সঙ্গে থিটা কোণে এসি বরাবর এস দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে, তাহলে আমি বল প্রয়োগ করেছি কোন বরাবর? বল প্রয়োগ করেছি এবি বরাবর। কিন্তু বলটি এবি বরাবর না গিয়ে কোথায় গেল? এসি বরাবর গেল। এসি সমান দূরত্ব হচ্ছে আমার এস। তাহলে যেমন মনে করো আমরা একটা ফুটবল, আমরা একটা ফুটবল, এই ফুটবলটাকে কিক করলাম। ফুটবল তো খেলেছো সবাই নাকি? আচ্ছা, যদি ফুটবলটা তুমি কিক করেছো, ফুটবলটা কিক করলে, কিন্তু ফুটবলটা কি হলো? ভূমি বরাবর না গিয়ে এইভাবে গেল, রাইট? তো তাহলে কি হলো? বল প্রয়োগ করেছি এবং এই বরাবর ভূমি বরাবর, বাট ভূমির সঙ্গে থিটা কোণে চলে গেল। ঠিক আছে, তাহলে ঠিক ঘটনাটা এরকম, আমি বল প্রয়োগ করেছি এবি বরাবর, কিন্তু এবি বরাবর না গিয়ে কোথায় গেল? এসি বরাবর সরণ ঘটলো। তাহলে কাজটা কি হবে? তাহলে হবে এই এসি বরাবর এস দূরত্ব অতিক্রম করেছে। এসি থেকে আমি যদি একটা লম্ব অঙ্কন করি, এবি এর উপর একটা লম্ব অঙ্কন করি, তাহলে বলের দিকে এসি এর অংশ, সেটাকে বলবো আমরা উপাংশ। এসি এর অংশ, এটাকে উপ অংশ মানে উপাংশ। ঠিক আছে, এসি এর একটি অংশ হচ্ছে কি? এবি। তাহলে এসি এর উপাংশ হচ্ছে কি? এই সরণের উপাংশ। এসি মানে কি? সরণ। সরণের উপাংশ হচ্ছে এবি। তাহলে আমি কাজটাকে কি বলবো? কাজ সমান বল গুণন বলের দিকে সরণের উপাংশ। তাহলে বল মানে কি? বল মানে এফ, আর বলের দিকে সরণের উপাংশ কত? এবি। আমি দেখার চেষ্টা করেছি এবি। তাহলে ডাব্লিউ সমান এফ এবি। তাহলে এফ সমান কি? এবি থাকলো এবি। এখন এই ত্রিভুজে যদি চেষ্টা করি যে এই ত্রিভুজের ত্রিকোণমিতিক কোন সূত্র যায় কিনা, তাহলে যদি আমরা cos থিটা নেই, cos থিটা সমান এবি ভূমি বাই অতিভুজ এস। তাহলে এবি সমান কি লিখতে পারবো আমরা? কি বললাম? এবি সমান এস cos থিটা, এস cos থিটা এই অংশটায়। তাহলে আমি কি বলবো? তাহলে এবির জায়গায় দিলাম কি? এবির জায়গায় দিলাম এস cos থিটা। ঠিক আছে, তাহলে W সমান এফ এস cos থিটা। তাহলে আমরা কাজের ক্ষেত্রে W সমান এফ এস cos থিটাও লিখতে পারি। ঠিক আছে, এখন তাহলে W সমান এফ এস লিখবো না এফ এস cos থিটা লিখবো? এটা নিয়ে কনফিউশন আছে অবশ্যই। ঠিক আছে, সেই কনফিউশন দূর করার চেষ্টা করছি। ঠিক আছে, আচ্ছা, আমরা সমীকরণটা কি পেলাম? W সমান এফ এস cos থিটা। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো থিটা সমান 0 ডিগ্রি হলে, থিটার মান যদি 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি মানে কি বলো দেখি? থিটার মান 0 ডিগ্রি বলতে আমি কি বোঝাচ্ছি? তাহলে আমি বল প্রয়োগ করেছি এই বস্তুটাতে এফ বল প্রয়োগ করলাম, বস্তুটার সরণ ঘটলো কোন? এবি বরাবর বল প্রয়োগ করেছি এসি বরাবর। এটা ছিল না আমাদের? আচ্ছা, থিটার মান ছিল এবির সঙ্গে এস এর থিটা, এবং থিটার মান যদি 0 ডিগ্রি হয় মানে কি? থিটার মান 0 ডিগ্রি হওয়া মানে কি? এবি বরাবর যাওয়া নাকি? তার মানে থিটার মান 0 ডিগ্রি হওয়া মানে কি? বস্তুর সরণ যদি বলের দিকে হয়, অর্থাৎ বল যে পাশে প্রয়োগ করেছি বস্তুর সরণ যদি সেই দিকে হয়, তাহলে কি হবে? W সমান এফ এস cos থিটা। cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে W সমান এফ এস। তার মানে আমরা প্রথমে যে সংজ্ঞাটা পড়েছিলাম যে বস্তুর যদি, সেই সংজ্ঞাটা কখন সঠিক হবে? যদি বস্তুর বলের দিকে সরণ ঘটে, বল প্রয়োগের দিকে, বল প্রয়োগ যে পাশে করা হয়েছে ঠিক সেই বরাবর যদি বস্তুর সরণ ঘটে, তাহলে আমরা W সমান এফ এস করব। ঠিক আছে, এটাই আমরা এই নবম দশম শ্রেণীতে W সমান এফ এস নিয়েই কথা বলবো। আর W সমান এফ এস cos থিটা নিয়ে কাজ আমাদের খুব কম আছে, তারপরে দেখার চেষ্টা করি। এখন শোনো, যদি থিটা সমান 90 ডিগ্রি হয়, থিটা সমান যদি 90 ডিগ্রি কোণ হয়, 90 ডিগ্রি মানে কি? এই কোণটা যদি লম্ব হয়, 90 ডিগ্রি কখন হবে? এই থিটা সমান
90 ডিগ্রি কখন হবে? তার মানে লম্ব বরাবর যদি সরণ ঘটে, ঠিক আছে? তাহলে বলের দিকের সঙ্গে 90 ডিগ্রি কোণে যদি কোনো বস্তুর সরণ ঘটে তাহলে কি হবে? W সমান Fs cos 90, cos 90 ডিগ্রির মান কত? 0। তাহলে W সমান Fs 0। Fs 0 মানে কি? টোটালটাই 0। তার মানে কাজটা আমার শূন্য কাজ হবে। W সমান 0 হবে। তার মানে এক্ষেত্রে আমার কোনো কাজ হবে না। তার মানে এখান থেকে আমরা আরেকটা জিনিস জানলাম, কোনো বস্তুকে যদি বল প্রয়োগ করা হয় তারপরও যদি বস্তু সরণও ঘটে, বলও প্রয়োগ করেছি কিন্তু সরণও ঘটেছে, কিন্তু সরণটা বলের দিকের সঙ্গে কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো কাজ হবে না, সেই ক্ষেত্রে কাজটা আমার শূন্য কাজ হবে। ঠিক আছে, আমরা W সমান 0 পাবো। ঠিক আছে, আরেকটি বিষয়, থিটা সমান 180 ডিগ্রি হলে তার মানে কি? কোনো বস্তুতে বল প্রয়োগ করেছি, বস্তুটার বল প্রয়োগ করেছি, কিন্তু বল যে পাশে প্রয়োগ করেছি তার কি? তার 180 ডিগ্রি কোণ, মানে কি? তার বিপরীত দিকে বস্তুটার সরণ ঘটলো। তার বিপরীত দিকে বস্তুটার যদি সরণ ঘটে তাহলে W সমান Fs cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, তার মানে -1 দিয়ে গুণ করলে W মাইনাস আসবে, W সমান -Fs। তার মানে কোনো বস্তুতে যদি আমরা বল প্রয়োগ করি কিন্তু বস্তুটি বল প্রয়োগ করেছি এই বরাবর, কিন্তু বস্তুটির সরণ তার বিপরীত পার্শ্বে ঘটেছে, তাহলে সেই ক্ষেত্রে কৃত কাজ হবে কি? ঋণাত্মক। আমরা এখান থেকে ঋণাত্মক কাজ পেতে পারি। তাহলে বলের প্রয়োগ বিন্দুর বিপরীত দিকে যদি কোনো বস্তুর সরণ ঘটে সেই ক্ষেত্রে আমরা কাজটাকে বলবো ঋণাত্মক কাজ। তখন আমার সমীকরণ হবে W সমান -Fs। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা সাধারণ ধারণা পাচ্ছি যে আমরা কাজগুলোকে কি কি প্রকার কাজ পেতে পারি। এটা ধনাত্মক কাজ হতে পারে, এটা শূন্য কাজ হতে পারে, এটা ঋণাত্মক কাজ হতে পারে। ঠিক আছে, এখন আমরা এগুলো জানার চেষ্টা করব যে কাজ কখন শূন্য হবে। কাজ কখন শূন্য হবে তোমরা জানো। ঠিক আছে, একটা মাত্র ধারণা পেলাম কাজ শূন্য কখন হবে, যখন আমার বলের দিকের সঙ্গে লম্বভাবে কোনো বস্তুর সরণ ঘটবে, তখন আমরা কাজ শূন্য পেতে পারি। তাহলে আসো আমরা এখন কাজ কখন শূন্য পাবো, কখন ধনাত্মক কাজ পাবো, কখন ঋণাত্মক কাজ পাবো সেইটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, আচ্ছা আমরা শিখবো যে কাজ কখন শূন্য হবে, একটা কাজ শূন্য কখন হবে, আমরা কাজ শূন্য হবে কখন বা শূন্য কাজ কখন বলবো। ঠিক আছে, তাহলে কাজ শূন্য হওয়ার শর্ত। ঠিক আছে, তাহলে এখনই দেখলাম আমরা থিটা 90 ডিগ্রি হলে, অর্থাৎ বলের দিকের সঙ্গে বস্তুর সরণ যদি লম্বভাবে হয়, বলের দিকের সঙ্গে 90 ডিগ্রি কোণে লম্বভাবে যদি হয় তাহলে সেক্ষেত্রে কাজ শূন্য, W সমান Fs cos থিটা আসবে 0। ঠিক আছে, আচ্ছা আরেকটা বিষয়, বল প্রয়োগ করেছি বস্তুতে, বল প্রয়োগ করছি কিন্তু সরণ হয়নি, সরণ শূন্য হলে অর্থাৎ S সমান 0 হলে তাহলে কি হবে? W সমান কি? Fs, S যদি 0 হয় তাহলে কি হবে? শূন্য। ঠিক আছে, সেক্ষেত্রে কাজ আমার শূন্য হবে। S শূন্য হলে কাজও শূন্য হবে, কোনো কাজ হবে না। যেমন এই ওয়ালটায়, এই বোর্ডটায় আমি বল প্রয়োগ করেছি কিন্তু কোনো সরণ ঘটলো না, তাহলে আমার কাজটা হবে শূন্য কাজ। আবার বস্তু সুষম বেগে গতিশীল হলে, তোমরা জানো সুষম বেগে গতিশীল আমরা দ্বিতীয় অধ্যায় পড়েছি, 2 অধ্যায় পড়েছি, সুষম বেগে গতিশীল বস্তু ত্বরণ শূন্য। তাহলে দেখো W সমান কি হয়? W সমান Fs, F সমান কি? ms। তাহলে যদি ত্বরণ যদি শূন্য হয়, তাহলে কোনো বস্তুর ত্বরণ যদি শূন্য হয় সেক্ষেত্রেও আমরা কি বলবো? গতিশীল বস্তুর ত্বরণ শূন্য হলে আমার কৃত কাজের পরিমাণটাও শূন্য হবে। তাহলে এক্ষেত্রে আমার কৃত কাজ শূন্য হবে। কোনো গতিশীল বস্তুর ত্বরণ শূন্য কখন হবে? বস্তুটি যখন সুষম বেগে বা সমবেগে গতিশীল হবে। রাইট? আচ্ছা, এখন আমরা পড়ব বৃত্তাকার পথে ঘূর্ণনে। বৃত্তাকার পথে যদি ঘূর্ণন হয় তাহলে সেক্ষেত্রে বৃত্তাকার পথে একটা, তোমরা জানো যে একটা যদি পূর্ণ চক্র কমপ্লিট করে, ঠিক আছে, কোনো বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তু, এইখান থেকে একটা বস্তু গতিশীল হয়ে আবার এখানে আসলো, তাহলে সরণ কত হলো? এখান থেকে গিয়ে আবার এখানে আসলো, তাহলে আমার সরণটা কিন্তু শূন্য হয়ে গেল। ঠিক আছে, এই দিক থেকে আমার একটা কমপ্লিট সাইকেল যদি কমপ্লিট করে এক জায়গা থেকে গতিশীল হয়ে আবার ওই জায়গায় আসে, তাহলে সরণ কত হয়? শূন্য হয়, সরণ শূন্য হয়, একভাবে বলতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা বড় হলে পড়বে, ধরলাম কোনো একটা বস্তু ক্লকওয়াইজ ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তাহলে বস্তুটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তাহলে
বস্তুটার এই জায়গায় ধরলাম এই বিন্দুতে বেগের দিক তো কত হবে, তাহলে যদি আমি এইখানে একটা স্পর্শ কাট করি তাহলে ভি এর দিক হবে এই দিকে, তাহলে ব্যাসার্ধের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এই বেগের দিক আর ব্যাসার্ধ ভেক্টরের দিক হচ্ছে 90 ডিগ্রি। আমরা এখনই বললাম 90 ডিগ্রিতে যদি সরণ ঘটে বা বস্তুর বেগ হয়, গতিশীল হয়, তাহলে কি হয়, আমার কৃত কাজটা শূন্য হয়। ঠিক এভাবেও আমাদের কৃত কাজটা শূন্য হতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ শূন্য হওয়ার শর্ত হচ্ছে কাজ কখন শূন্য হবে, থিটা 90 ডিগ্রি হলে, রাইট, সরণ শূন্য হলে, বৃত্তাকার প্রত্যেক ঘূর্ণনে, আর হচ্ছে সুষম বেগে গতিশীল হলে। ঠিক আছে, কাজ শূন্য হওয়ার আরো অনেক শর্ত আছে, আমরা আপাতত একটুর মধ্যে সীমাবদ্ধ থাকবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা পড়বো ধনাত্মক কাজ। কাজ কখন ধনাত্মক হবে বা ধনাত্মক কাজকে আমরা বলের দ্বারা কাজ বলতে পারি। বল প্রয়োগে বস্তুর সরণ ঘটলে, বলের দিকে যদি ঘটে, বল প্রয়োগে বস্তুর সরণ বলের দিকে যদি ঘটে, তাহলে দিকে হলে কৃত কাজকে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ বলে। যদি একটা বস্তুকে বল প্রয়োগ করি এবং সেই বরাবর যদি বস্তুটা সরণ ঘটে, সেই ক্ষেত্রে আমরা কৃত কাজকে বলবো আমরা বলের দ্বারা কাজ। যেমন মনে করো আমার এই মোবাইলটা আছে এখান থেকে মোবাইলটাকে আমি এই দিকে নিলাম, তাহলে আমি বল প্রয়োগ করেছি কোন দিকে, উপরের দিকে, তাহলে বলে আমার হাত বল প্রয়োগ করেছে উপরের দিকে, বস্তুটা সরণ ঘটেছে উপরের দিকে, তাহলে আমার হাতের প্রয়োগকৃত বলের দ্বারা কাজটা হচ্ছে ধনাত্মক কাজ। ঠিক আছে, এখন দেখো ঋণাত্মক কাজ কাকে বলে বা বলের বিরুদ্ধে কাজ। ঠিক আছে, বল প্রয়োগে বস্তুর সরণ বলের বিপরীত দিকে হলে, তাহলে বল প্রয়োগে বস্তুর সরণ বলের বিপরীত দিকে হলে কৃত কাজকে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ বলে। তোমরা একটু ঠিক করো, এখন এই যে উদাহরণটা দিলাম আমি, যে বলের দ্বারা কাজের যে উদাহরণটা দিলাম, এই বস্তুটাকে আমি উপরের দিকে তুলেছি, রাইট, তাহলে আমার হাত বল প্রয়োগ করছি উপরের দিকে, বস্তুটি সরণ উপরের দিকে ঘটেছে, এই কাজটা আমার হচ্ছে ধনাত্মক কাজ। এখন যদি আমি অন্যভাবে চিন্তা করি, অভিকর্ষজ বল নিচের দিকে কাজ করে, রাইট, অভিকর্ষজ বল নিচের দিকে কাজ করে, এই বস্তুটা সরণ উপরের দিকে ঘটেছে, কিন্তু অভিকর্ষজ বল নিচের দিকে কাজ করতেছে, অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করেছি আমি, এই ক্ষেত্রে অভিকর্ষের সাপেক্ষে আমার এই কাজটা হচ্ছে ঋণাত্মক কাজ। আমরা বুঝতে পেরেছি? তবে দেখো একই ঘটনা, আমি এই মোবাইল ফোনটাকে উপরের দিকে তুলেছি, তাহলে উপরের দিকে যখন আমি তুলেছি, মোবাইল ফোনটাকে যখন উপরের দিকে তুলেছি, তখন আমার প্রয়োগকৃত বলের সাপেক্ষে কাজটা ছিল ধনাত্মক, বাট অভিকর্ষের সাপেক্ষে এই কাজটা ছিল ঋণাত্মক কাজ। ঠিক আছে, আরেকটা উদাহরণ দিতে পারি, মনে করো তুমি একটা সাইকেল চালিয়ে আসতেছো, রাইট, সাইকেল চালিয়ে যাচ্ছ, সাইকেলটা চালিয়ে তুমি সামনের দিকে যাচ্ছ, আমি তোমাকে বল প্রয়োগ করলাম পেছনের দিকে, বাট তুমি কি করলা, সামনের দিকে যাচ্ছই, কিন্তু বল আমি পেছনের দিকে প্রয়োগ করেছি, কিন্তু তোমার সাইকেলটা সামনের দিকে যাচ্ছে, কিছু দূর অতিক্রান্তের পর হয়তো তুমি থেমেছো, কিন্তু আমি বলটা কিন্তু তোমার গতির বিপরীত পাশে প্রয়োগ করেছি। তাহলে এই ক্ষেত্রে যে আমি বল প্রয়োগ করার পরও তোমার যে সাইকেলের সরণ ঘটলো, এইখানে কাজটা হলো আমার কি ঋণাত্মক কাজ। ঠিক আছে, তাহলে আমরা পড়লাম শূন্য কাজ, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ। ঠিক আছে, এই এখন আমরা পড়বো কাজের যে একক পড়েছি, কাজের একক যে পড়েছি জুল, এই জুলটা কি জিনিস সেটা সেই বিষয়ে কথা বলবো। ঠিক আছে, আচ্ছা আসো